কাল রাতে শোবার আগে বরকে বলে রেখেছিলাম আমি না সকালবেলা উঠে একটু হুসেনসাগর সাইডে যেতে চাই। অনেক দিন আমার যাওয়া হয় না, আগে তো প্রায় আসতাম, এখন আর সেটা সময় হয় না, কারণ সকালের এত ব্যস্ততা থাকে আমাদের, সে কারণে আমাদের আশাই হয়ে ওঠে না। সকালবেলা মেয়ের স্কুল থাকে, তারপরে এসে সংসারের কাজ থাকে, বরের টিফিন করা থাকে, এগুলো করতে করতে কখন যে সময় কেটে যায় বুঝতেই পারি না। সে যত সকালেই উঠিস, কাজ কিন্তু গিয়ে ঠিক সেই একই টাইমেই আমার শেষ হয়। তাই এখন সকালে ওঠাটা একদমই অ্যাভয়েড করি আমি। খুব বেশি সকালে উঠতে চাই না, মোটামুটি একটা সকালে উঠি যেটা আমি কাজ করতে পারবো, কারণ সারাদিনই তো আমাকে একভাবে কাজ করেই যেতে হবে। তা আরও সকালে উঠেই বা কী করবো, সেই আমার কাজ তো সেই গিয়ে একই জায়গায় গিয়ে শেষ হবে। মানে ওই সকালে যখনই উঠি না কেন, আমার কিন্তু দিন শেষে যেই টাইমে কাজ শেষ হয় ঠিক সেই টাইমে কাজটা শেষ হবে। কেন জানি না, আমি সারাদিন কাজ করেও আমার কাজ শেষ হতে চায় না। প্রতিটা মানুষের বংশ পরিচয় যেমন আলাদা হয়, ঠিক তেমন শিক্ষা দীক্ষাও আলাদা হয়, ঠিক তেমন তার রুচিটাও আলাদা হয়। প্রতিটা মানুষের চিন্তাধারাও একদমই আলাদা হয়, লাইফস্টাইল একদমই আলাদা হয়। তোমার যেটা পছন্দ হবে অন্য কারোর সেটা পছন্দ নাই হতে পারে, তোমার রুচি যেটা হবে সেটা অন্য কারোর রুচি নাই হতে পারে। তাই নিজের রুচিকে সবসময় সুন্দরভাবে রাখুন। আপনার রুচি বলে দেবে আপনি কেমন প্রকৃতির মানুষ, কিংবা আপনি কোন বংশ থেকে বিলং করেন। তাই রুচি দেখে কিন্তু মানুষ চেনা যায়। আমরা প্রত্যেকজনের বাড়িতে গেলে বুঝতে পারি কোন মানুষটা কোন রুচি। কোনো মানুষ কোটিপতি হওয়া সত্ত্বেও ভাঙাচোরা একটা বাড়িতে থাকে, সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করেন না। কোনো মানুষ লাখপতি হয়েও নিজের ঘরটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করে। ওই যে বললাম, রুচির পরিচয়। তাই আপনার রুচিকে সুন্দর করুন, আপনি একটা সুন্দর মানুষে অবশ্যই পরিণত হবেন। আপনার বংশ কেমন সেই অনুযায়ী আপনার রুচি হয়। আপনি ছোটো থেকে যেভাবে বড় হয়েছেন, যাদেরকে দেখে বড় হয়েছেন, ঠিক আপনার রুচিও কিন্তু তাদেরকে ঘিরেই থাকবে। কারণ আপনি যেখান থেকে এসেছেন, আপনার সেখানে শিক্ষাটাই আপনার সাথে থাকবে। তাই এটা কিন্তু ভীষণভাবে ম্যাটার করে যে আপনার লাইফস্টাইল দেখে, যে আপনি কোন বাড়ি থেকে এসেছেন। আপনার বরের কতটা টাকা আছে, কিংবা আপনার কতটা জীবনে ধন সম্পত্তি আছে, এগুলো কখনোই কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে আপনি কোথা থেকে এসেছেন, আপনার বংশ পরিচয়টা কী। তাই আপনার বংশ পরিচয়, আপনার রুচি যদি ভালো হয়, তাহলে অবশ্যই আপনি মানুষকে কখনো হিংসে করবেন না। অ্যাকচুয়ালি আমরা তাকেই হিংসা করি যখন আমরা তার অবস্থানে গিয়ে পৌঁছাতে পারি না, তার মতন নিজেকে তৈরি করতে পারি না। এটা কিন্তু একদমই মূর্খমির কাজ। একজন শিক্ষিত মানুষ নিজেকে বেটারভাবে, সুন্দরভাবে তৈরি করার চেষ্টা করে, আর একজন অশিক্ষিত মানুষ টাকা থাকা সত্ত্বেও নিজেকে তৈরি করতে পারে না, নিজের লাইফস্টাইল সুন্দর করতে পারে না। সেটা তার অক্ষমতা। একজন শিক্ষিত মানুষের সেটা কিন্তু অক্ষমতা নয়। একটা শিক্ষিত মানুষ 300 টাকার জামা কাপড় পরে রাস্তায় বেরোলে তাকে দেখে মানুষ ভদ্র মানুষই বলবে। আর একটা অশিক্ষিত মানুষ যদি 5,000 টাকাও জামা গায়ে গলায়, তাকে দেখলে মানুষ বুঝে যাবে যে এই মানুষটা অশিক্ষিত। তাই শিক্ষার একটা বড় পরিচয় আছে, সেটা মানুষ যত তাড়াতাড়ি বুঝবে, মানুষের ততই মঙ্গল।
তাই সবসময় শিক্ষাকে উঁচুতে রাখুন, টাকাকে নয়। আপনারা মনে করেন টাকা থাকলেই আমি বিশাল বড় একটা মানুষ হয়ে গেছি, আমাকে সবাই একদম মাথায় তুলে রাখবে, একদমই নয়। আপনি যদি শিক্ষিত হন, আপনার যদি পেটে শিক্ষা থাকে, একটা শিক্ষিত মার্জিত মানুষকে মানুষ যতটা ভালোবাসে, একজন টাকাওয়ালা মানুষকে কিন্তু কেউ কখনো ভালোবাসে না। তাই নিজের মধ্যে শিক্ষা গ্রহণ করুন, যদি শিক্ষা না থাকে অন্যের কাছ থেকে নেওয়ার চেষ্টা করুন। অন্যকে যতক্ষণ আপনি হিংসে করবেন ততক্ষণ ওই সময়টুকুতে আপনি নিজের মধ্যে শিক্ষা নিন। শিক্ষাগুলো যদি নেন তাহলে দেখবেন আপনি নিজেও ভালো থাকবেন আর অন্যের ওপর হিংসের চোখগুলোও যাবে না। অন্যের ক্ষতি চাওয়ার থেকে আমার মনে হয় নিজের ভালো চাওয়াটা ভীষণ জরুরি। তাই অন্যের ক্ষতিও চাইবেন না, অন্যর ভালোও চাওয়ার দরকার নেই। যতটা পারবেন বলবেন যে সবাই ভালো থাকুক, সবার ভালো চাওয়ারই চেষ্টা করবেন, ক্ষতি চাওয়ার কখনোই চেষ্টা করবেন না। দেখবেন ভগবান আপনার মঙ্গল করবেন। যদি আপনি অন্যের ক্ষতি চান তাহলে দেখবেন ভগবানও আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই আমি সবসময় চেষ্টা করি সকলের ভালো করার, ভালো থাকার, নিজেও আর সকলকে ভালো রাখার, প্রত্যেকটা মানুষের যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি। কারোর থেকে আমি কখনো হিংসে করি না, কারোর থেকে কিছু পাওয়ারও আশা করি না। এই মানুষটাই হচ্ছে আমি। তো চলো, বাজার থেকে আম নিয়ে নিয়েছিলাম অনেক, আসার পরে একটু চা করে নিলাম। বর আর আমি চা আর বিস্কিট খেলাম বসে। 3 কাপ চা কেন, মেয়ে খাবে ভাবছো? একদমই না। ছোটো যেহেতু কাপ সেহেতু আমি 2 কাপ নিয়ে নিয়েছি, আর বর খাবে 1 কাপ চা। চলো আমরা দুজনে চাটা খেয়ে নিই। তারপরে এখন সকালে টিফিনে আজকে বানাচ্ছি উপমা। উপমাটা আমি সুন্দর করে আগে ঘি দিয়ে সুজিটাকে ভেজে নিই। ঘিটা হালকা কড়াটা গরম করে ঘিটাকে গলিয়ে নিই, তারপরে সুজিটা দিয়ে সুন্দর করে ওটাকে ভেজে নিই। ভালো করে যখন ভাজা হয়ে যায় ওটাকে সুন্দর করে আমি একদম আরেকটা থালাতে ওটাকে নামিয়ে ঠান্ডা করতে দিই। ঠান্ডা যতক্ষণে হয় ততক্ষণ আমি সবজিগুলো কেটে নিই। সবজিগুলো কুচো করে নিই, কুচো করে নিয়ে তারপরে আবার সবজিগুলোকে আমি কিন্তু সুন্দর করে ভেজে নিই। তো চলো আজকে দেখা যাক, আমি একটু অন্যরকমভাবে উপমাটা বানাচ্ছি। আমি প্রত্যেক দিনই একটু আলাদা আলাদাভাবে করার চেষ্টা করি, কারণ একটু আলাদা আলাদা টেস্ট হলে আমার মনে হয় বেশি ভালো লাগে। আমি ওই যে বললাম, আমি না লোকের প্রতি হিংসা করে লোকের দিকে কুনজর দেওয়ার যতক্ষণ টাইম, সেই টাইমটা আমি নষ্ট না করে নিজের সংসারের কাজ করতে, নিজের সংসারকে কীভাবে গুছোবো সেটাই চেষ্টা করি। লোকেরা যখন 5,000 10,000 টাকা দিয়ে জামা কাপড় কেনে, আমি সেই সময় চেষ্টা করি ওই টাকাটা বাঁচিয়ে নিজের ঘরের কী কেনা যায়। আমার বর আমাকে যে পকেট মানিটা দেয়, লোকেরা হয়তো পার্লারে চলে যায়, জামা কাপড় কেনে, বরেরা হয়তো মাসে মাসে গয়নাও বানিয়ে দেয়। সবার কথা বলছি না, কিছু মানুষদের কথা বলছি, কিন্তু আমার কিন্তু সেগুলো চাই না। আমি আমার বরকে সবসময় বলি আমাকে গিফট হিসাবে একটু ঘর সাজাবার জিনিস দিও, সোনার জিনিসের আমার প্রয়োজন নেই, যতটুকু আছে আমার জীবন বাঁচার জন্য যথেষ্ট। এক গাদা সোনার জিনিসের আমার প্রয়োজন নেই, আর লোভও দরকার নেই। আমার জীবনে লোভের কোনো জায়গা নেই। আর টাকা এত জমিয়ে রেখেও আমার বড়লোক সাজারও ইচ্ছা নেই, বড়লোক হওয়ারও দরকার নেই। যতটুকু টাকা আছে নিজেরা সুন্দরভাবে বাঁচবো, ব্যাস। আজকে আছি কালকে নেই, কবে মরে যাব তার ঠিক ঠিকানা নেই। তাই চেষ্টা করব যতক্ষণ বেঁচে আছি সুন্দরভাবে বাঁচার, সুন্দরভাবে থাকার, জীবনকে সুন্দরভাবে গুছিয়ে রাখার। তাই অন্যকে নিচে টেনে নিয়ে নামাবার আগে সবসময় চেষ্টা করবে যাতে নিজে উঁচুতে ওঠা যায়, নিজে কীভাবে উঁচুতে উঠতে পারে। অন্য স্ট্রাগলটা তুমি জানো না, তাই অন্যকে নিয়ে সমালোচনাও করো না। সবার স্ট্রাগল আলাদা আলাদা হয়, তাই কাউকে দেখে হিংসে করো না। সবসময় সবাই অনেকটা কষ্ট পার করার পরে একটুখানি সুখ খোঁজে। সবাই কিন্তু জন্মেই সুখ পেয়ে যায় না, কিংবা সবাই সংসার করেই সুখ পেয়ে যায় না। আস্তে আস্তে সবাই কিন্তু সেটা পায়, অনেক বছর ধরে দীর্ঘ অপেক্ষার পর কিন্তু সবাই পেয়ে থাকে। হঠাৎ করে এসে যারা পায় তারা আবার হঠাৎ করে হারিয়েও ফেলে। তাই হঠাৎ করে এসে পাওয়ার থেকে আমার মনে হয় অনেকটা স্ট্রাগল করে পাওয়াটাই ভালো, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয়। তাই হঠাৎ করে যারা চোখে দেখে নেয় তারা আর জীবনে কিন্তু অনেক সময় দেখতে নাও পায়। তাই হঠাৎ করে না চোখ খুলে আস্তে আস্তে চোখটা খুলো, চোখটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। তো চলো আজকে আমি উপমা বানিয়ে নিচ্ছি। এখানে উপমাতে আমি দিয়েছি ফুলকপি, গাজর, আলু, বিনস সুন্দর করে কুচো কুচো করেছিলাম। কুচো কুচো করে এবার ঘি দিয়ে সুন্দরভাবে আমি এটাকে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে নেবো ঢাকা দিয়ে দিয়ে, তাহলে সুন্দরভাবে সেটা ভেপে যাবে। আর এখানে আমি জলও দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, আর একটু হলুদ দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি। আজকে উপমাটা যেহেতু একটু আলাদা রকমভাবে বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা আমি কিন্তু কুচো করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। এটা আমি একটু পরে দেব। সবজিটা 75% বয়েল হয়ে যাওয়ার পর আমি কিন্তু দেবো। আর এদিকে সুজিটাও আমি ভেজে রেখেছি।
সুজিটা খুব সুন্দর করে আজকে ভেজেছিলাম। একদম কাঁচা কাঁচা থাকলে একদমই ভালো লাগে না। আর এখানে আমি ফোড়ন দেবো বলে কারি পাতা, শুকনো লঙ্কা নিয়ে রেখেছি, আর এর মধ্যে আমি একটু অ্যাড করব সর্ষে। এটাকে আমি সুন্দর একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না এটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ আমি ফোড়ন দিতে পারবো না। সুজিটা কড়াতে দিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা এটা দিয়ে থাকবো। সুজিটা যখন একদম জলটা টেনে টেনে নেবে তারপরে কিন্তু আমরা ফোড়নটা দেবো একদম সবার লাস্টে নামানোর আগে। এটা আমি জাস্ট রেডি করে রাখলাম। এখানে গাজর বিনসগুলো মোটামুটি 75% বয়েল হয়ে গেছে। এরপরে আমি একটু সামান্য জল অ্যাড করে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে এটাতে ভালো করে মিক্স করে আবার কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেবো। একদম শুকনো শুকনো করে নামাবো, তাহলে কিন্তু ভীষণ টেস্ট লাগে। তবে এরকম জল জলে একদমই নামাবে না, এটা একটু ফুটতে হবে। সুজিটা যেহেতু একদম টেনে নেবে জলটা, সেই কারণে জলটা দেবো। আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিয়েছি। এবার আমি তড়কাটা রেডি করবো। তো তোমাদের সাথে এরকম সুন্দর সুন্দর আমি রেসিপি শেয়ার করছি, সেটা কেমন লাগছে আমাকে কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানিও। তোমরা সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও অবশ্যই পাবে। যদি সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভিডিওটা কিভাবে দিই? তাহলে তা দিতে ইন্টারেস্টই লাগবে না আমার, তাই না? তাই সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর পাশে থাকা যে বেল আইকনটা থাকে সেটাকে টাং করে বাজিয়ে দিয়ে যেও। আর আজকে আমি দুপুরবেলা লাঞ্চে বানাচ্ছিলাম বেগুন ভাজা। ও হ্যাঁ, তার আগে বলে দিই রেসিপিটা কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর কারা কারা ট্রাই করেছো তারা কিন্তু আমাকে কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানিও যে কেমন লাগলো তাদের বানিয়ে খেতে। বেগুন ভাজা বানাবো আজকে আমি লাঞ্চে, তাই এখন বেগুনটাকে আমি সুন্দর করে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। সুন্দর করে হলুদ দিয়ে মাখিয়ে রাখলে না বেশ কিছুক্ষণ সুন্দর, যখন বেগুনটা আমরা ভাজি তখন কিন্তু একটা তুলতুলে মতন একটা ভাব আসে বেগুনটার মধ্যে, সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি না সবসময় গোল করে বেগুন কেটেই ভাজার চেষ্টা করি। এখানে আমি কড়াতে তেল দিয়ে দেবো। সর্ষের তেলেই কিন্তু বেগুনটা আমি ভাজি। নর্মাল তেলে ভাজলে না সেরকম টেস্ট পাওয়া যায় না, সেই জন্য আমি সর্ষের তেলটা দিয়ে নিলাম কড়াতে। এরপরে আমি একে একে প্রত্যেকটা বেগুন কিন্তু ছেড়ে দেবো। আমি কিন্তু এটারও রেসিপি তোমাদের দিয়ে দিলাম। যারা একদমই নিউ, রান্না করতে একদমই জানো না কিভাবে করতে হয়, যেমন আমি যখন বিয়ে করে আসি আমার ভীষণ কষ্ট হয়েছিল। তখন না ছিল ইউটিউব, না কিছু ছিল। আমি তখন কিন্তু বই পড়ে পড়েই সব কিছু করতাম। যতটুকু পারতাম ততটুকু করতাম, এই হচ্ছে ব্যাপার। ওই যেমন তেমন করে করতে করতে এখন কিন্তু আমি পারফেক্ট রাঁধুনি হয়ে গেছি। আগে কিন্তু আমি একদমই রান্না করতে ভালো পারতাম না। এখন পারফেক্ট রাঁধুনি হওয়ার পরেও কিন্তু কে কী করে, কার কোনটা ভালো লাগলো সেটা কিন্তু আমি অবশ্যই চেষ্টা করি জানা। ওই যে জানার ইচ্ছাটা রয়েছে। অহংকার যদি তোমার মধ্যে থাকে তবে তুমি জীবনে কিছুই শিখতে পারবে না। জানার ইচ্ছা আছে, সবাইকে জিজ্ঞাসা করি যে এটা কীভাবে বানিয়েছো, তো তখন কিন্তু সেটা তারা বলে দেয়। বাড়ির বড়োদেরকেই জিজ্ঞাসা করি বেশিরভাগটা, তখন কিন্তু তারা বলে দিলে আমি সেই অনুযায়ী রান্নাটা করি। রান্না করে দেখি বেশ সুন্দরই লাগছে, একদম পুরোনো স্টাইলে খেতে লাগছে। আর আমিও সেই রেসিপিগুলোই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তবে হ্যাঁ, উপমাটা আমি নিজে থেকে বানিয়েছি, এটা কিন্তু আমার কারোর রেসিপি নয়। যেটা সত্যি কথা সেটাই আমি সবসময় বলার চেষ্টা করি। আমার টেবিলে যে ম্যাটটা পাতা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, আর টেবিল কভারটা আমাকে দিয়েছে আমার মাসি, আমাকে গিফট করেছে এবারে যখন গরমে আমি গিয়েছিলাম ঘুরতে। আর ওপরের যে ম্যাটটা সেটা আমরা গেল বছর দীঘা গিয়েছিলাম, সেখান থেকেই কিন্তু এই টেবিলের ম্যাটটা কেনা হয়েছিল। পুরো সেট কিনেছিলাম একটা, তার সাথে কিন্তু একটা কভারও দিয়েছিল, যেটা কিনা একদমই বড় হয়ে গিয়েছিলো। তো সেই জন্য আমি সেটাকে পাতি না, আর একদম ম্যাচ হয়ে যায়, একদমই দুটোই ডাম্বো, তো সেই জন্য একদম মিক্স হয়ে যায় বলে সেটাকে আমি মাদুর হিসাবে নিচে পেতে থাকি। তো সেই জন্য ওটা আর ইউজ করা হয় না খুব একটা। আজকে আমি ডাঁটা দিয়ে মাছ দিয়ে একদম হালকা পাতলা একটা ঝোল বানাচ্ছি, যেটা কিনা গরমে খেতে ভীষণ ভালো লাগে। খুব বেশি মশলা আমি একদমই দিইনি, তবে তেলটা না আজকে একটু পড়ে গেছে। আর ডাঁটাগুলো জল সমেত ঢেলে দিয়েছি, সেই জন্য ডাঁটাগুলো থেকেও একটু জল বেরোচ্ছে আলু থেকে। আজকে আমি একদম জিরে ফোড়ন দিয়েছিলাম আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে ভালো করে আলুগুলোকে ভাজার পরে
সামান্য নুন দিয়েছিলাম, হলুদটা আমি দিই না, হলুদটা একদম লাস্টে দেবো, কারণ নাহলে না কালো কালো হয়ে যায়, ডাঁটার ঝোলটা একটু খেতে মজা লাগে না, সেই জন্য হলুদটা একটু পরে দেবো। টমেটোটাকে আমি একদম গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। এবার আস্তে আস্তে এটাকে কষিয়ে নেবো সুন্দরভাবে। কষানো হয়ে গেলে আমি লঙ্কার একটা পেস্ট বানিয়ে সেটা কিন্তু দিয়ে দিলাম। আমরা যেহেতু গুঁড়ো লঙ্কা একদমই খাই না, গুঁড়ো লঙ্কা আমাদের কেউই পছন্দ করে না, সেই জন্য আজকে না মিক্সারেই বেটেছিলাম। বেশিরভাগটা আমি শিলেই বেটে থাকি শুকনো লঙ্কাটা, আজকে মিক্সচারে একটু জল দিয়ে বেটেছিলাম, তাই খুব একটা বেশি ভালো করে বাটা হয়নি। একটু হলুদ দিয়ে দিলাম, এবার ভালো করে কষিয়ে এবার কিন্তু আমি ডাঁটা আর আলুটাতে জল দিয়ে ফুটতে দেবো। যখন ফুটে নামাবার টাইম আসবে তখন কিন্তু ভাজা মাছগুলো তার মধ্যে আমি ছেড়ে দেবো। এখন দিয়ে দিলাম গোটা কাঁচা লঙ্কা, যেহেতু একদমই ঝালটা কম দিয়েছি, যদি কারোর ঝাল কম লাগে সে কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো চটকে খেতে পারবে তার সাথে, সেই জন্য। আর আমাদের বাড়িতে প্রত্যেকে প্রচুর ঝাল খায়, আর যেহেতু গরম পড়েছে সেহেতু আমি ঝালটা একটু কমই খাচ্ছি, আর শরীরের কথা ভেবে একদমই মানে জলটা কম খাচ্ছি, মানে ঝালটা কম খাচ্ছি, সরি জল নয়, ঝালটাকে একটু কম খাচ্ছি। এখন আমি জল দিয়ে দিলাম, দেওয়ার পর দেখছি সত্যিই আজকে তরকারিতে অনেকটা তেল দেওয়া হয়ে গেছে। তবে হ্যাঁ, যখন ঢাকা দিয়ে আমি তরকারিটা মানে ফোটাবো তখন কিন্তু ঢাকনার মধ্যে পুরো তেলটা অনেকটাই চলে আসে, তাই ঢাকনা দিয়ে ফোটানোটা ভীষণ জরুরি। আর এখন মাছের ঝোলটা ফুটে গেছে, আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাছটাকে দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। আর আজকে হয়ে গেল আমার সুন্দর একটা ঝোল, মাছের টালটালে একটা ঝোল। আজকে আমি লঙ্কা বাটা আর সামান্য আদা কুচিয়ে একদম দিয়েছিলাম, বাটা দিয়ে মাছের ঝোলটা করছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম জিরে আর শুকনো লঙ্কা। সিম্পল একটা রেসিপি তোমাদের সাথে পুরোটা না দেখেও শেয়ার করলাম। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাইরে বসে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, হঠাৎ দেখি জোরে বৃষ্টি এসেছে। এত বৃষ্টি পড়ছিল, তার সাথে সাথে না গুঁড়ো গুঁড়ো শিলও পড়ছিল, যেটা কিনা আমার ফোনের ক্যামেরাতে অতটা ক্লিয়ারভাবে ক্যাপচার হয়নি। অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম যে কীভাবে বরফগুলো তোমাদের দেখাবো, তবে আমার ফোনের ক্যামেরাতে ভালোভাবে ওটাকে ক্যাপচার করা যায়নি। অনেকক্ষণ ধরে ভিডিও করলাম, বেশ ভালো লাগছিলো আজকে বৃষ্টিটা, যেন অনেক দিন পর যেন একটা শান্তি নিঃশ্বাস নিচ্ছি, কারণ এই বৃষ্টি দেখে গাছগুলো না আমার আজকে ঝলমল করছে বৃষ্টিতে। সত্যি কথা বলতে বৃষ্টিটা না আমার ভীষণ পছন্দের, জানো, একটাই কারণে বেশি পছন্দের, প্রত্যেকটা গাছ দেখবে একদম ঝলমল করে, ধুলো বালি ধুয়ে পুরো ধুয়ে যায় গাছগুলো, যত ধুলো ঠুলো টানে। দেখতে পাচ্ছ শিলগুলো ভেসে যাচ্ছে, একদম গুঁড়ো গুঁড়ো শিল পড়ছিলো, দেখতে পাচ্ছ এই যে এই বোর্ডটার ওপরে কিন্তু এখানে পড়ে রয়েছে দুখানা, খুব একটা বেশি ভালো করে বোঝা যাচ্ছিলো না। গাছগুলো আবার আজকে একদম ক্লিন হয়ে গেল, যদিও শাওয়ার দেওয়া হয় ভেতরের গাছগুলোয়, বাইরের গাছগুলো সেরকমভাবে দেওয়া হয় না, ছোট একটা বটলে স্প্রে করি, সেরকমভাবে ধোয়া হয় না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, অন্যকে হিংসা কম করো, নিজে ভালো থাকো আর অন্যকেও ভালো রাখার চেষ্টা করো। টাটা।